হ্যাঁ, হ্যালো মনীষা, তোমার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? এইদিকে তো 1 ঘন্টা হয়ে গেল। তুমি কখন আসবে? আর কোথায় আছো তুমি এখন? হ্যাঁ, আমার আর আসতে 10 মিনিট লাগবে। তুমি একটু দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে আসো। এই দাঁড়াও একটু, ফোনটা রাখো তো দেখি। কে কে ওখানে? এদিকে ফিরুন দেখি। ওরে বাবারে, এটা এটা কে? রাস্তায় একটা লাশের সামনে দুজন পুলিশ আর তার সঙ্গে একটা মহিলা দাঁড়িয়েছিল। ম্যাডাম, আমাদের সবকিছু বলুন, কি হয়েছে আপনার সাথে? আর আপনি কখনই বা এখানে উপস্থিত হয়েছেন? আপনি কি কিছু দেখেছেন? আমাদের সে কথা জানান। বিজয় আমার বন্ধু। আমার বিজয়ের সঙ্গে 10 মিনিট আগেই ফোনে কথা হয়েছিল। আর তারপর যখন আমি এখানে এসে দেখি, তখন দেখি সব শেষ। আমি কিছু দেখিনি স্যার। আমি এখানে এসে বিজয়ের লাশটাকে দেখতে পেলাম। আপনি কিছু চিন্তা করবেন না, আমরা এই ব্যাপারে তদন্ত করে দেখব। এই ঘটনা আপনার সঙ্গে একাই ঘটেনি। এই ঘটনা এর আগে অনেকজন মানুষের সাথেই হয়েছে। আপনি একদম চিন্তা করবেন না। এর কিছু মাস পরের কথা, একটা বাংলো বাড়ির ভেতরে দুজন দম্পতি এসে থাকা শুরু করলো। জানো সন্দীপ, এত সুন্দর ঘর পাবো আমি ভাবতেই পারিনি। আর আমার এই বাড়ি খুব পছন্দ হয়েছে, একেবারে আমার মনের মতো। সামনে এত সুন্দর বাগান, আর তার মধ্যে আমাদের ছোট্ট এই বাড়িটা। যা, খুব ভালো লাগলো শুনে কবিতা, যে তোমার এই বাড়ি একেবারে পছন্দ হয়েছে। কারণ তুমি তো একটু খুঁতখুঁতে স্বভাবের আছো, তাই তোমাকে নিয়ে আমার একটা চিন্তা ছিল। আচ্ছা ঠিক আছে, চলো আমি বাইরে থেকে আজকে রাতের ডিনারের জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে আসি। তুমি ততক্ষণ ঘরের দরজা বন্ধ করে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে বাইরে যাও। তুমি না আসা পর্যন্ত আমি ঘর থেকে বের হব না। এরপর সেই লোকটা একটা ধাবার কাছে গেল। বলুন দাদা, কি খাবেন? রুটি না পরোটা? সঙ্গে কাশ্মীরি আলুর দম আছে। ভাত ডাল হবে না এখানে? আসলে আমরা তো খাঁটি বাঙালি, একটু ভাত হলে আর কি ভালো হতো। না বাবু, ভাত ডাল নেই। রুটি আর পরোটা, আর সঙ্গে ভালো তো কাশ্মীরি আলুর দম আছে। আজকের জন্য নিয়ে যান। তা বাবু, এখানে নতুন বুঝি? আপনি এখানে কি চাকরির সূত্রে এসেছেন? হ্যাঁ, আসলে আমি এখানে নতুনই। অফিসে চাকরি সূত্রে এখানে আর কি ট্রান্সফার হয়ে এসেছি আর কি। তা বাবু, আপনাকে একটা কথা বলি, এই জায়গা খুব একটা ভালো নয়। এই জায়গায় আপনি একটু সাবধানে চলবেন। আর বিশেষ করে রাতের বেলা ভুলেও আপনি যতই কেউ ডাকুক না কেন, দরজা খুলবেন না। কারণ কিছু মাস ধরে আমাদের এই এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে। শোনা যাচ্ছে নাকি কিছু মানুষ অকালেই প্রাণ হারাচ্ছেন। আর এও শোনা যাচ্ছে তারা নাকি একটা নেকড়ে দানব মতো একজনকে দেখছে। সে নাকি মানুষের গলা নকল করতে পারে। তাহলে পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? সবাই সব রকম ব্যবস্থাই করেছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। তাই আপনাকে বলছি, একটু সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মনে রাখব। তাহলে আমাদের জন্য 4টি রুটি আর সঙ্গে কাশ্মীরি আলুর দম পার্সেল করে দিন। এরপর লোকটি রুটি তরকারি কিনে তার বাড়িতে এসে পৌঁছালো। বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা বলতে লাগলো। আচ্ছা শোনো কবিতা, তোমাকে একটা কথা বলি। রাতের দিকে আমাদের এখানে খুব সাবধানে থাকতে হবে, কারণ দোকানের লোকটা বলছিল এই এলাকা খুব একটা সুবিধার নয়। কেন? এই জায়গায় কোনো ভূত টুটের ভয় আছে নাকি গো? আবার কোনো ভূত আসবে নাকি? আমার কিন্তু খুব ভূতের ভয়। না না, কবিতাকে সব কথা জানালে চলবে না। কবিতা একটু বেশি ভীতু আছে। ওকে এখন বললে এখানে থাকতেই চাইবে না, তখন আমি মুশকিলে পড়ব। কি হলো? তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? বলো, কেন এখানে ভয় আছে? না না কবিতা, সেরকম কোনো ব্যাপার না। আসলে চোর ডাকাতের উৎপাত তো আর সব জায়গায় আছে জানো, সেই জন্য আর কি বলছিল। আচ্ছা চলো, অত চিন্তা করো না। এখন চলো আমরা রাতের ডিনারটা করে নিই। এরপর তারা দুজনে গায়ে হালকা একটা চাদর দিয়ে ঘুমিয়ে পড়ল। লোকটি গভীর নিদ্রায় মগ্ন ছিল, কিন্তু তার স্ত্রী ঘুমালেও হঠাৎই তার ঘুমটা যেন ভেঙে গেল। তার কানে কিছু একটা আওয়াজ ভেসে আসছিল।
কিন্তু তারপরেও সে সেটাকে বেশি নজর দিল না। এরপর সে আবারও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই লোকটি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, আর তার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়েছিল। লোকটি অফিসে যেতেই তার স্ত্রী ঘরের কাজে ব্যস্ত থাকত, আর লোক অফিসের কাজে ব্যস্ত থাকত। এইভাবে বেশ কিছুদিন ভালোই কাটছিল। কিন্তু এর পরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটি। এরকমই একদিন রাতের বেলার ঘটনা। সেই লোকটি তার স্ত্রীকে বলতে লাগল, শোনো কবিতা, আজকে আমার নাইট ডিউটি আছে, আর তাই অফিসে যাচ্ছি। তুমি কিন্তু ঘরের দরজা বন্ধ করে ঘুমাবে। কেউ ডাকলে তুমি কিন্তু ভুলেও দরজা খুলবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কোনো দরজা খুলব না। আর যদি খুব দরকার হয় আমি তোমাকে ফোন করে নেব, তুমি তাহলে চলে আসবে এখানে। হ্যাঁ, সেই বরঞ্চ ভালো। তোমার কোনো দরকার হলে আমাকে তুমি ফোন করবে, আমি অফিস থেকে চলে আসব। তুমি বেশি চিন্তা করো না। এখন তুমি ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো, আমি বরঞ্চ অফিসে যাই। এরপর লোকটি অফিসের কাজে বাইরে বেরিয়ে পড়ল। তার স্ত্রী সে বেরিয়ে পড়ার পর দরজাটা বন্ধ করে দিল। এরপর সে ঘরে এসে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পরে হঠাৎই তার দরজার মধ্যে কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল। কি ব্যাপার, এত জোরে জোরে এত রাত্রে কে কড়া নাড়ছে? আমি কি উঠে একবার দেখব? কিন্তু ও তো আমায় উঠতে বারণ করেছে। এইভাবে এত রাত্রে কে দরজা ধাক্কাচ্ছে? আমার আমার সত্যি ভয় লাগছে। আমি এখন কি করব? আমি কি ঘুরে দেখব? না না, আমি বরঞ্চ ওকে একটা ফোন করে দেখি। কে যেন বারবার দরজায় কড়া নেড়ে ডাকছে। এরপর তার স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে সেই লোকটিকে ফোন করতে লাগল। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। লোকটির ফোন তখন সুইচ অফ বলছিল। তখন মহিলাটি সাহস করে বলল, এ তুমি তুমি ডাকছো নাকি গো? হ্যাঁ, আমি দরজাটা খোলো, একটু দরকার আছে গো। হ্যাঁ হ্যাঁ, যাই, দরজাটা খুলছি আমি এক্ষুনি, দাঁড়াও। এরপর মহিলাটি ভাবল হয়তো লোকটা চার্জার নিতে বাড়িতে এসেছে, তাই সে কোনো কিছু আর না ভেবে দরজা খুলে দিল। কিন্তু দরজা খোলার পর সে কাউকে দেখতে পেল না। মনে মনে ভাবতে লাগল, তাহলে কেউ কি তার সাথে মজা করছিল? আমার সাথে কি কেউ মজা করছে নাকি? ও আমার সাথে মজা করছে না তো? আমি একটু ভীত আছি বলে আমায় ভয় দেখাচ্ছে না তো? সে তখন সাহস করে তাদের বাড়ি থেকে বের হলো। একটা হিংস্র দানব আকৃতির নেকড়ে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যার চোখগুলো অন্ধকারে জ্বলছিল আগুনের মতো। না 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 না, আমাকে কিছু করো না। আমি 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 চলে যাচ্ছি এখান থেকে। আমাকে কিছু করো না, আমায় কিছু করো না। ওইদিকে সেই লোকটি দেখল তার ফোনে একদমই চার্জ নেই। সে তখন প্রচণ্ড বিরক্ত হয়ে গেল। সে তড়িঘড়ি করে ফোনে চার্জ দিতে লাগল। এরপর কিছুক্ষণ চার্জ হওয়ার পরে সে যখন ফোন খুলল, তখন দেখল যে তার স্ত্রী তাকে ফোন করেছিল। এরপর সে মনে মনে ভাবতে লাগল, তাহলে কি তার স্ত্রী কোনো বিপদে পড়েছে? সে তখন আর বেশি কিছু না ভেবে তার স্ত্রীকে ফোন করতে লাগল, কিন্তু তার স্ত্রীর ফোন ধরছিল না। তখন লোকটি অফিস থেকে তার বাড়িতে গেল। বাড়ির সামনে যেতে সে দেখল বাড়ির সামনের দরজা খোলা আছে। এ কি, ঘরের দরজা খোলা আছে কেন? কবিতা কোথাও বেরোলো নাকি?
কবিতা, কবিতা, তুমি কোথায়? কবিতা, কবিতা, তুমি কোথায়? কবিতাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কবিতা কোথায় গেল? এরপর সারা বাড়িতে লোকটা তার স্ত্রীকে দেখতে পেল না। তখন সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে মনে মনে আশঙ্কা করতে থাকল, তাহলে কি তার বাড়িতে কোনো বিপদ ঘটেছে? কবিতাকে তাহলে বাইরে গেছে, আমি বরঞ্চ বাইরেটা একবার দেখে আসি। এরপর সে বাইরে বের হয়ে গেল। বাইরে বেরিয়ে আসতে সে যখন তাদের বাড়ির পিছনে দিকে গেল, তখন যা দেখলে তাতে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে দেখল একটা ভয়ঙ্কর বিশাল আকৃতির নেকড়ে দানব তার স্ত্রীকে খেয়ে ফেলেছে। ছাড় ছাড় বলছি, আমার কবিতাকে ছেড়ে দে। এরপর সেই নেকড়েটি তার দিকে প্রচণ্ড রাগের দৃষ্টিতে তাকাচ্ছিল। এরপর সেই নেকড়েটি তার দিকে প্রচণ্ড আক্রমণের সহকারে এগিয়ে এল। আপনি কি এদের চেনেন? হ্যাঁ, আমার দোকানে কিছুদিন আগেই বাড়ির লোকটা এসেছিল রুটি তরকারি কিনতে। কতবার বললাম এই এলাকা ভালো না, সাবধানে চলবেন, সেই ভুল করলেই এরা। এরপর পরের দিন সকালে দেখা গেল সেই বাড়ির সামনে দুটো লাশ সাদা কাপড়ে ঢাকা অবস্থায় পড়ে আছে। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।